নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরো একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, ঘণ্টাখানেক বাংলার কথা যেদিন থেকে আমরা শুরু করেছি কেটিভি বাংলায়, শুধু বাংলার মানুষের অনুষ্ঠান, অর্থাৎ যে খবরের ভেতরের খবর, যে ইস্যুস, যে টপিক আপনাদের জানা দরকার, জানাবার দরকার, সেগুলো নিয়ে কিন্তু আমরা ঘণ্টাখানেক বাংলার কথা আলোচনা করি, বিশ্লেষণ করি, আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে কিন্তু একদম এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং ডুয়েল বলা যায় ইংরেজিতে, বাকযুদ্ধ চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন একরকম কথা এবং তার কাউন্টার করছেন বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, আপনার বয়স হয়েছে, আপনি ফেসবুকেই বিকেলে থাকুন, বাইরে যাতে না বেরোতে পারেন সেই ব্যবস্থা আমি করব। আরও একবার আপনারা শুনুন, পাশাপাশি আমরা রাখবো বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে বাকযুদ্ধ। তারপর আজকের প্যানেলে কারা আছেন ইন্ট্রোডিউস করবো এবং আলোচনায়। প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বনাম বর্তমান মুখ্যমন্ত্রী, শুনুন। কেন দেখছেন না? কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। দেখুন, আপনারা যেটা শুনলেন সেটা কিন্তু 24 তারিখ, অর্থাৎ 24শে অগস্ট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বনাম বর্তমান মুখ্যমন্ত্রী। খুব ইন্টারেস্টিং দুটো জিনিস, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব, এটা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন এবং শুভেন্দুবাবু বললেন, মুখ্যমন্ত্রী বললেন, আপনাকে আর বাইরে বেরোতে যাতে না হয় সেই ব্যবস্থা আমরা করব। এ নিয়ে আমাদের আলোচনা থাকবে। আমাদের সঙ্গে কারা কারা আছেন আজকের প্যানেলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে ঘণ্টাখানেক বাংলার কথার আজকের পর্বে আছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। আমাদের সঙ্গে আছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ এবং আমাদের সঙ্গে আছেন প্রবীণ সাংবাদিক অর্কপ্রভ সরকার। আপনাদের তিনজনকেই আজকের পর্বে স্বাগত জানাবো। আমি প্রথমেই অম্বিকানন্দ মহারাজ আপনাকে দিয়ে শুরু করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব, এর ডিফারেন্সটা কি আমাদের কিন্তু জানা খুব দরকার, এবং তার সঙ্গে আপনার তিনজনই শুনলেন দুজনের কথা, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বললেন, পুজো পর্যন্ত নাকি অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, তারপর দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলছেন বয়স হচ্ছে, বাড়িতে থাকুন। অম্বিকানন্দ মহারাজ। না, দেখুন, প্রথমত যে সরকারটা আজকে পশ্চিমবাংলার ক্ষমতার অলিন্দে পৌঁছেছে, এই সরকারের বয়স কত? এই সরকারের বয়স মাত্র 3 মাসের কিছুদিন বেশি, ওই 104-5 দিন এরকম বয়স। তো এখনই এই সরকারের সম্পর্কে কোনো রকম আলোচনা সমালোচনা কোনোটাই শ্রেয় হবে বলে মনে হয় না। তার কারণ দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আর বর্তমান মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমি কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর কথাটাকে সমর্থন করি। কেন সমর্থন করি? সত্যি বিগত সরকারের আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে বৈষম্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে দলদাসত্ব, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বডিগুলো, আপনি এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, আইএএস থেকে শুরু করে, পুলিশ ডিপার্টমেন্টের আইপিএস থেকে শুরু করে, এরা যেভাবে দলদাসত্ব করেছে প্রাক্তন সরকারের, প্রাক্তন মুখ্যমন্ত্রীর, আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের ঠিক যেরকম সম্ভাষণ বা কথোপকথন ছিল, একজন আইএএস অফিসার বা একজন আইপিএস অফিসারকে যেভাবে যে ভাষায় নাম ধরে তিনি সম্বোধন করতেন, বা তার যেরকম দম্ভ, ঔদ্ধত্য, তো সেই ঔদ্ধত্যের পতনের পর মিনিমাম 1 বছর রাজনৈতিক শালীনতা, সভ্যতা এবং এই যে কথাবার্তাগুলো যেগুলো ফেসবুক লাইভ করে উনি বলছেন, সেগুলো ওনার বন্ধ রাখা উচিত। বয়স তো অবশ্যই হয়েছে, তারপরে রাজ্যটাকে ঋণের বোঝা চাপাতে চাপাতে কোথায় নিয়ে গেছেন। তারপরে তার গুণধর ভ্রাতুষ্পুত্র
আজকে রক্ষা কবচ নিয়ে, ঠিক আছে, সে আজকে বিলেত ভ্রমণ করতে গেছে ট্রিটমেন্টের জন্য, অথচ তার পিসিমণি জায়গায় জায়গায় সুপার স্পেশালিটি হসপিটালের নাম করে নীল সাদা বড় বড় বিল্ডিং করেছেন। তাহলে কি এমন ট্রিটমেন্ট, কি এমন সে নাম না জানা রোগ, যে রোগের ট্রিটমেন্ট পশ্চিমবাংলায় হয় না, নিদেন পক্ষে আমাদের দক্ষিণ ভারতে হয় না, ভারতবর্ষের কোথাও হয় না, তার জন্য বিদেশেই যেতে হয়। তো সুতরাং এই যে বিষয়গুলো সবটা মিলিয়ে মিশিয়ে গুছিয়ে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনৈতিক শালীনতা, সৌজন্য, ভদ্রতা বজায় রেখে এখন মুখে কুলু পেটে সত্যিই চুপচাপ বাড়িতে বসে থাকা। এবং শুভেন্দুবাবু যে কথাটা বলেছেন বাড়ি থেকে বেরোতে না দেওয়া, দেখুন উনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে বহু বছর ধরে চিনি, উনি অত্যন্ত আবেগপ্রবণ একজন মানুষ। যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকের যিনি মুখ্যমন্ত্রী অর্থাৎ আগের যিনি বিরোধী দলনেতা, তাকে প্রতি পদক্ষেপে তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদে হেনস্থা করেছেন, অভদ্রতা করেছেন, রাজনৈতিক অসৌজন্যতা দেখিয়েছেন, অশালীনতা দেখিয়েছেন, যে ভাষায় আক্রমণ করেছেন, তারপরে এখনো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা যে এখনো খোলা হাওয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে, এটা সত্যিই এটার জন্য সত্যিই শুভেন্দুবাবু দায়ী, এবং শুভেন্দুবাবুর এই আচরণের জন্য তার কুর্নিশ প্রাপ্য। কিন্তু আমার প্রশ্নটা হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব, আসছি, হিন্দুত্ব একটা বিষয়, হিন্দু ধর্ম আর হিন্দুত্বের মধ্যে কি পার্থক্য আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য, তিনি এটার ব্যাখ্যা দিতে পারবেন। বেশ বেশ। হিন্দুত্ব একটা বিষয়, হিন্দুত্ব সম্পর্কে প্রথম ভারতবর্ষের মাটিতে প্রথম যিনি লিখেছিলেন হিন্দুত্বের ওপরে, তিনি আমাদের পশ্চিম বাংলার বাঙালি একজন দার্শনিক, তার নাম চন্দ্রনাথ বসু। তার বাড়ি ছিল হুগলি জেলার হরিপালে। তার একটি বই ছিল, যে বইটির নামই ছিল হিন্দুত্ব। তার পরবর্তীকালে হিন্দুত্ব নিয়ে যিনি প্রথম আলোড়ন সৃষ্টি করলেন, হিন্দুত্ব কি, হিন্দু হিন্দি হিন্দুস্তানের যে কনসেপ্ট, যেটা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করতে চেয়েছেন, বিনায়ক দামোদর সাভারকার, প্রাতঃস্মরণীয় পূজনীয় ব্যক্তিত্ব, তো তিনি হিন্দুত্বের কথা বলেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দুত্বও বোঝেননি, এবং তার রাজত্বকালে যেভাবে অকথ্য মুসলমান তোষণ করে পশ্চিম বাংলার মাটিতে একের পর এক ধুলাগড়, উলুবেড়িয়া, তেহট্ট, একের পর এক কালিয়াগঞ্জ, একের পর এক বিভিন্ন জায়গাতে সর্বশেষ পরিণতি, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় বড় কথা বলছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 4 মাস আগে এই রেড রোডে দাঁড়িয়ে কি বলেছিলেন, আমি যদি একবার বলি না একটা সম্প্রদায় 12টা 13টা বাজিয়ে দেবে, 12টা 13টা বাজিয়ে দেবে, হাতের ইঙ্গিতটা এরকম ছিল অসভ্যের মতো। তাহলে তার মুখে আজকে ধর্ম, হিন্দুত্ব, হিন্দু ধর্ম, এই সমস্ত কথাগুলো মানায় না। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিন, উনি সুস্থ আছেন, আমরাও ওনার সুস্থতা, দীর্ঘ নিরোগ জীবন কামনা করি। উনি দেখে যান যে বাংলাকে উনি যে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন, সেই বাংলার অন্ধকার থেকে কিভাবে বাংলাতে গৈরিক সূর্যোদয় হয়, বাংলার মানুষের প্রকৃত উন্নয়ন হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কিন্তু হিন্দুত্ব নিয়ে বা হিন্দু ধর্ম কোনোটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অন্তত আর কিছু শুনতে আমরা আগ্রহী নই, আমরা শুনতে চাইও না। বেশ, আসবো নীলাদ দিদা। প্রথম কথা, শুভেন্দুবাবু যেটা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাম্য নয়, প্রথম কথা আমি বলবো কাম্য নয়, কিন্তু নয়। বেশ, কিন্তু আমি যদি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যেসব কথা বলেছেন তার সাথে যদি আমি তুলনা করি, এটা কিছুই নয়। কেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিটা গত 15 বছর ধরে এরকমই হয়েছে, সেই ভাষায় মানুষে কথা বলেছে, মুখ্যমন্ত্রী কথা বলেছেন। মনে করিয়ে দিই, মহারাজ বলছিলেন এর কথা, আপনার ধর্মতলায় ধর্ণা মঞ্চের কথা। আমি আরো অফিসিয়াল বিষয়ে আসি। নবান্নে বসে, পেছনে হচ্ছে বিশ্ব বাংলার লোগো লাগানো, সেখানে বসে দিনের পর দিন বিরোধী দলকে আক্রমণ করেছেন, বিজেপিকে আক্রমণ করেছেন। করা যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন সরকারি হেডকোয়ার্টার, সেখানে বসে তিনি আক্রমণ করেছেন। তিনি কি তৃণমূলের মুখ্যমন্ত্রী ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মানুষ বুঝতে পারেননি। মমতা হয়তো কোনোদিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেননি, সেই জন্য উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, অথবা হিন্দুদের মুখ্যমন্ত্রী উনি হতে পারেননি সম্ভবত, এটাও বলতে হয়। মানে হিন্দুদের আদৌ তিনি আপন যদি ভাবতেন, তিনি হিন্দু ধর্মকে গান্দা ধর্ম ঈদের মঞ্চে গিয়ে বলতে পারতেন না, বলেছিলেন বিজেপির হিন্দু ধর্ম হচ্ছে গান্দা ধর্ম। এরপর অন্য কোনো রাজ্য হলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হতো। শুভেন্দুবাবু এখনো মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারির নির্দেশ দেননি, দিলে হয়তো আপনারা একটা অনুষ্ঠান করছেন, এটা তো ঠিক হচ্ছে না, রাজধর্ম পালন করছেন না। শুভেন্দুবাবু আক্রমণ করেছেন, ঠিক করেননি, কিন্তু ওনাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। যে কথাগুলো উনি বলেছেন অতীতে, যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন, একটি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে এইভাবে উস্কানি একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো রাজ্যে এটা খুঁজে পাবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন। পূর্ণকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, কি বলছেন আপনি? এই মমতা বন্দ্যোপাধ্যায় তো দৃষ্টান্ত সেট করে দিয়েছেন। আজ তিনি কিসের অভিযোগ করছেন আমার জানা নেই এই ক্ষেত্রে দাঁড়িয়ে। কিন্তু আমি একটা কথাই বলবো, বিজেপি সত্যি ভুল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বা শুভেন্দুবাবু ভুল করছেন তৃণমূলকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করে, বা তৃণমূলের বিদ্রোহীদের কোনোভাবে প্রশ্রয় দিয়ে। এই যে এনসিপিআই তৈরি হচ্ছে, এই যে বালিশচাটা তৃণমূল অনেকে বলছে, তাদের একটা প্রশ্রয় দেওয়া, ববি হাকিমের বিরুদ্ধে এত অভিযোগ মুখ্যমন্ত্রী আনলেন, গ্রেপ্তার করা হলো না, জাভেদ খান বেশ ওপেনলি ঘুরে বেড়াচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। তৃণমূলটা ভেঙে গেলে বিরোধী স্পেসটা তো খালি থাকতে পারে না, ঠিক। আর বিরোধী স্পেস যদি খালি না থাকে সেই জায়গায় সেই 34 বছরের বিষাক্ত ভয়ঙ্কর বামেদের আবার উত্থান হতে বাধ্য। এই বামেদের উত্থানের পথ সুগম করছে বিজেপি, ঠিক যেভাবে তৃণমূল একসময় বিজেপির রাস্তা সুগম করেছিল সিপিএম কে ধ্বংস করে দিয়ে। সিপিএম কে কিন্তু কার্যত ধ্বংস করে দিয়েছিল তৃণমূল, তার ফলেই পশ্চিমবঙ্গে বিজেপির উঠে আসা। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে, 2016 নির্বাচনে বিজেপি পেয়েছিল 10% ভোট, 2019-এ গিয়ে ওটা 40% হলো, 30% পয়েন্ট ভোট বাড়লো, আর ঠিক সে বছরই বামেদের ভোট 30% পয়েন্ট কমলো। তাহলে কি দাঁড়ালো? যারা বামেদের ভোট দিত তারাই অনেকে বিজেপিকে ভোট দিতে শুরু করলো, কারণ তারা তৃণমূল বিরোধী। এবার ভাবুন, এই ভোটের 1% যদি ফিরে যায় বামেদের কাছে, এবং সংখ্যালঘু ভোট, সেই ভোটটা যদি কনসলিডেট করে বামেদের বাক্সে, কারণ সংখ্যালঘুরা কারো পক্ষে নয়, তারা আশ্রয় খোঁজে এবং সেখানে কনসলিডেট করে, তাহলে কি পরিণতি হতে পারে সেটা কি বিজেপি নেতারা ভেবেছেন? এই অযথা তৃণমূলকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করা আমার মনে হয় কৌশলগতভাবে ভুল হচ্ছে। বেশ, আসবো আবার। অর্কদা, দুটো কোয়েশ্চেন। প্রথম, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী ভার্সন, আপনার ব্যাখ্যা, এবং তার সঙ্গে নীলাদ্রিদা যেটা বলছেন যে তৃণমূলকে রেস্ট্রিক্ট করা এবং ভেঙে দেওয়া কিন্তু বিজেপির একটা ভুল। প্রথম কথা, শুভেন্দুবাবু যে কথাটা বলেছিলেন নবান্নে সাংবাদিক বৈঠক করে, এমন ব্যবস্থা নেব যে আপনি আর বেরোতে পারবেন না, সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বিকৃত ব্যাখ্যা করেছেন। শুভেন্দুবাবু এটা বলেছেন যে সরকার এমন কাজ করবে, সংকল্পপত্র দেওয়া প্রতিশ্রুতি এমনভাবে পূরণ করবে যেখানে কোনো বিরোধী রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার সুযোগটা পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্যাথোলজিক্যাল লায়ার, উনি সত্যি কথা বলেনই না। তাই এটাকেও উনি বিকৃত করে তুলে ধরলেন। উনি 71 বছর বয়সী একজন প্রবীণা মানুষ, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। পুজো আসছে, আমি জানি না ইন্দ্রনীল এখন কোথায়, এবার ওনার পুজোর গানটা বেরোবে কিনা, ওইসব নিয়ে উনি থাকুন না। উনি তো গানটা খুব ভালো গান, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তো বলেইছিলেন মমতা গানটা করো না কেন। হ্যাঁ, এসব নিয়ে থাকুন। 15 বছর অনেক জ্বালিয়েছেন বাংলার মানুষকে। বাংলার মানুষ একটু স্বস্তি চায়, শান্তি চায়, আপনার এই তোষণবাজির রাজনীতি থেকে মুক্তি চায়। বেশ, মহারাজ আছেন, নীলাদ্রিবাবু আছেন, দেখুন 1,45,64,472, সংখ্যাটা কম পেয়েছে তর্ণপূর্ণার ভান্ডার, সবাইকে দিতে হবে। কল্যাণব্রতী রাষ্ট্র ধারণায় লাইনের শেষ প্রান্তে দাঁড়ানো মানুষটাকে সহায়তা দিতে হবে। সরকারের রিসোর্স খুব লিমিটেড, রিসোর্সকে খোলামকুচির মতো ব্যবহার করা যায় না। পুরুষ লক্ষ্মীরাও টাকা পেয়েছে লক্ষ্মীর ভান্ডারে, রোহিঙ্গারাও টাকা পেয়েছে, অনুপ্রবেশকারীরাও টাকা পেয়েছে। এটা তো চলতে পারে না। সবাইকে কেন দেয়া হবে? একজন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন অধ্যাপিকা, তিনি যদি অন্নপূর্ণা ভান্ডার পান, বা বহুজাতিক সংস্থায় কাজ করেন, তিনি যদি অন্নপূর্ণা ভান্ডার পান, এটা তো আসলে সংবিধানের মূল ভাবনার পরিপন্থী হয়ে যাচ্ছে। লাইনের শেষ প্রান্তে দাঁড়ানো মানুষটাকে দিতে হবে। বেশ। আর নীলাদ্রিবাবু যেটা বললেন, বামেরা 0 থেকে 2-3 হতে পারে, যতই বামেরা আস্ফালন করুন না কেন, বামেদের কিছু হবে না। ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, বামপন্থীদের কোনো ভবিষ্যৎ নেই। ত্রিপুরাতে বাম ফিরতে পেরেছে? পারেনি। কেরালাতে ফিরবে না 10 বছর বাদে। পশ্চিমবঙ্গের সনাতনী ঐক্য হয়েছে আনপ্রেসিডেন্টেড সনাতনী ঐক্য। মহারাজ বলবেন যে বেলডাঙ্গা, আমার খুব পরিচিত মানুষ একজন জিতেছেন ভারত যাওয়ার। কি করে জিতলেন?
এত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে, এবং 50 বছর বাদে এমন একটা সরকার বাঙালি পেয়েছে যারা কেন্দ্রের সঙ্গে ঝগড়া করছে না। আর বাঙালি একটু স্থিতাবস্থার পক্ষে। অবশ্যই বিরোধী স্পেস কখনো ফাঁকা থাকবে না, তার মানে এই নয় সরকারি বাম বা উগ্র বামরা এই স্পেসটা দখল করবে। আর সংখ্যালঘু ভোট, নীলাদ্রিদা, লক স্টক অ্যান্ড ব্যারেল বামের দিকে যাবে না। সংখ্যালঘু ভোট মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কংগ্রেসের দিকে যাবে। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় আইএসএফ এবং বামেরা পাবে। বেশ, এবারও অনেকের ক্যালকুলেশন ভুল হয়েছিল। সংখ্যালঘুরা এবারও লক স্টক অ্যান্ড ব্যারেল ভোট দিয়েছে তৃণমূলের পক্ষে। মৌসম ব্যানার্জি নূর যে আশায় দল ছেড়ে তৃণমূল থেকে কংগ্রেসে গিয়েছিলেন, ভেবেছিলেন ওখানে লড়াইটা কংগ্রেস এবং বিজেপির মধ্যে হবে, কিন্তু ফলাফল দেখা গেল তৃণমূল 6, বিজেপি 6। কংগ্রেসের প্রতি বা কোতোয়ালির গণি পরিবারের প্রতি ওখানকার সংখ্যালঘুদের ভরসা থাকলেও তারা কংগ্রেসকে ভোট দেয়নি। এই কারণে কংগ্রেসকে ভোট দিলে কংগ্রেস বিজেপিকে রুখতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না। বেশ, মুর্শিদাবাদে আবার হুমায়ুন কিছুটা ভোট কেটেছে। আগের বারে 2021-এ 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট তৃণমূল পেয়েছিল, সেই জন্য বাম কংগ্রেস শূন্য হয়ে গেছিল। এবার হয়তো 100টার মধ্যে 91টা পায়নি, কিন্তু 100টার মধ্যে 85টা ভোট পেয়েছে। অতএব সংখ্যালঘুরা উত্তরবঙ্গে কংগ্রেসকে বাঁচবে, মধ্যবঙ্গে কোথাও আইএসএফ, কোথাও বামপন্থীদের বাঁচবে। আবার এটাও ভুলে যাবেন না, আমি আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, এই যে বাই ইলেকশনটা হবে না রেজিনগরে, দেখবেন কাঁটে টাক্কার হবে, হতে পারে 1 ভোট হলেও বিজেপি ওখানে বেরিয়ে যাবে। ইন্টারেস্টিং। ওকে, আমরা যে টপিকে ছিলাম আপনারা তিনজনের ভার্সনে শুনলেন। আপনাদের সামনে এইবার রাখবো এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর ডুয়েল, এই নিয়ে বিজেপি এবং কালীঘাট তৃণমূলের মুখপাত্ররা কি বলছেন শুনবেন আগে, তারপর সমাজের বিশিষ্ট মানুষজন তারা কি বলছেন শুনুন। তখন ছোট ছোট বিষয়গুলো নিয়ে উনি রাস্তায় নামা ভুলে গেছেন, তাই হয়তো উপহাসের ভঙ্গিমাতেই বলেছেন উনি বাড়িতেই থাকুন। এর থেকে বেশি কিছু বলেছে বলে অন্তত আমার মনে হয় না, বা ওনার কথা শুনে এটুকুই মনে হচ্ছে এটা উপহাস মাত্র। এটাকে নিয়ে রাজনীতি করা কোনো মনে হয় না যে রাজনীতি উনিও বেশি দিন চালাতে পারবেন, তবে উনি সব বিষয়ের প্রতিটা কথা নিয়ে রাজনীতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তার নিজের ফেসবুক পেজে তিনি ফেসবুক লাইভে আসছেন, এসে রাজ্যের মানুষের সাথে তিনি তার মন্তব্য শেয়ার করছেন। সেই জিনিসটাকে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী যেই কথাগুলো বলেছেন সেগুলো একটা মুখ্যমন্ত্রী সুলভ কথা নয়, বা যে কোনো দায়িত্ব যাদের থাকে সেই রকম জায়গায় থেকে এরকম কথা বলা যায় না। শুভেন্দু অধিকারী সেটা ভালোই জানেন। আসলে শুভেন্দুবাবু আমার মনে হয় তিনি একটু ফ্রাস্ট্রেশনে ভুগছেন। সেজন্য দিদিকে হয়তো ভালোবেসে বলেছেন যে বেশি বেরোবেন না। বলা তো যায় না, তো ডিম তো ছুটছে আজকাল না, শুভেন্দু তো খুব পছন্দ করে না, ডিম ছুটছে, কে ছুড়ে দেবে, সবে কি কন্ট্রোল করা যায়? শুভেন্দু অধিকারী কি সর্বত্র রাস্তায় তার গার্ড করে যাইতে পারে নাকি? দিদির প্রতি বিশাল টান। কেউ যদি ভুল করে যদি ডিম ছুড়ে দেয়, আর ডিম ছুড়ে দিলে কম লাগবে, যদি পাথরবাজি করে দেয়, কেউ যদি মোল্লা ফোল্লা খেপে গিয়ে পাথর ছুড়ে দেয়, শুভেন্দু অধিকারী দায় নেই, বলছি ওই জন্য ভালো চেয়েছে দিদি, ভালো চেয়েছে। সেই জায়গাতে জনগণের যে আসল কথা সেগুলো বলবেটা কে? সে বিরোধী দলই বলবে যে ভালো কি খারাপ। সেখানে যদি শাসক দল বলেন যে বিরোধী দলের নেতা বা নেত্রীকে ঘরের ভেতরেই রেখে দেবেন, কি অন্য জায়গায় যেতে দেবেন না, সেটা তো হয় না। সেটা সারা ভারতবর্ষে কোনো রাজ্যে এটাতে নেই, এবং সংবিধানে, ভারতীয় সংবিধানে, কনস্টিটিউশনে বলা নেই যেটা হবে। আর শঙ্খ ঘোষের একটা কথা বলবো, একটা কবিতায় উনি সুন্দর বলেছিলেন যে নিজের জয়ের কাছে পরাজিত হয়েও না কখনো। কাজে জয়ী হলেও তার কিন্তু দায়িত্ব থেকে যায়। কাজে সেইভাবে তারা তাদের কর্তব্য পালন করুন, আর বিরোধী নেত্রী তার দায়িত্ব পালন করুন, সেটাই তো গণতন্ত্র। দেখুন, আমরা মুখপাত্র অর্থাৎ কালীঘাট তৃণমূলের মুখপাত্র এবং বিজেপির মুখপাত্রর ভার্সন আপনাদের সামনে রাখলাম, এবং তার সঙ্গে সমাজের বিশিষ্ট মানুষজন যারা আমাদের অন্যান্য পর্বে এসছেন তাদের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আমি প্রথমে অম্বিকানন্দ মহারাজ আপনাকে জিজ্ঞেস করবো, গণতন্ত্রের পক্ষে যদি বিরোধিতা না থাকে, এখানে কিন্তু সেরকমই বলা হলো, যে সেটা কি করে সম্ভব?
এটা কি একটা স্বাস্থ্যকর পরিবেশ বলুন, গণতন্ত্রের পক্ষে এটা কতটা ইম্পর্টেন্ট বলুন? বিরোধিতা নেই এটা আপনি বলছেন কিভাবে? আমি না, যারা বিশিষ্ট মানুষ যারা তারা বিশিষ্ট বলছেন। বিশিষ্ট মানুষেরা কি বলেছেন আমি জানি না। আর এনারা বিশিষ্ট আপনি বলছেন। আমি এখানে মাসুম আক্তার সাহেব ছাড়া আর বাকি দুজন তারা কতটা সমাজের পক্ষে বিশিষ্ট সে নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তৃতীয় যেটা বলার সেটা হচ্ছে গণতন্ত্রের বিরোধিতা অবশ্যই দরকার, কারণ রাজ্যের বিরোধী দলনেতা থেকে আজকে মুখ্যমন্ত্রী হওয়ার জার্নিটা বিরোধিতা কিভাবে করতে হয় আর বিরোধিতা করে কিভাবে ক্ষমতার মসনদে বসতে হয় সেটা বোধহয় শুভেন্দুবাবু থেকে ভালো কেউ জানে না। কিন্তু আজকে বিরোধিতা করবারও তো একটা স্পেসের একটা সময় একটা অবকাশ দিতে হবে। আপনি একটা সরকারের বয়স 105 বছর 6 বছর আপনি দুম করে বিরোধিতা করতে যাচ্ছেন, তাহলে আপনার যে কাজগুলো আপনি এতদিন ধরে যে কাজগুলো করেছেন, আপনারা যেগুলো করেছেন, আর যে চুরিটাকে প্রাতিষ্ঠানিক চুরি প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলোকে যেভাবে আপনারা আপনাদের দলের মুখপাত্রদের দিয়ে ডিফেন্ড করিয়েছেন, তাহলে তো সেগুলোরও আলোচনা হবে। শুভেন্দুবাবু তো ফ্রাস্ট্রেশন কালীঘাট তৃণমূলের মুখপাত্র বলছেন। না না, frustration দেখুন ও কদিন আগে পচা ডিম খেয়েছে। ওকে ওর ফ্রাস্ট্রেশনটা মেটানোর জন্য ক্যামেরার সামনে বুমের সামনে যা কিছু ও বলতে পারে, ঠিক আছে, ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি এর বেশি কিছু বলবো না। যে দলটাই ফ্রাস্ট্রেটেড আপাদ মস্তক, যে দলের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, সিম্বল একজনের কাছে, অথচ যাদের কাছে সিম্বল তারা বিধানসভায় সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ যারা তাদের কাছে সিম্বল নেই, কিন্তু তারা দলের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে। আগে ওনারা ওনাদের নিজেদের ঘরের কেচ্ছাগুলো মেটান না, তারপরে ওনারা ঠিক করুন। ওনার সাংসদেরা দিল্লিতে গুতগুতি করছে, আবার একদল লোক গিয়ে ওইখানে এনসিপিআই নাকি ছাতার মাথা বলে ওখানে একটা আলাদা ফ্রন্ট তৈরি করছে, আবার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করতে যাচ্ছে। আগে ওনারা ওনাদের দলে নিজের ঘরের কন্ট্রোল রাখুন। আমরা যে বলতাম সরকার পরিবর্তনের আগে প্রচুর ডিবেটে যে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলে পরে তৃণমূল দলটাই উঠে যাবে, এটা যে কত বড় সত্যি কথা বলতাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন। যে দলটার নিজের হাতে কোনো লাগাম নেই, রাশ নেই, আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ অগ্নিকন্যা তো বটেই, বাংলাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন, কিন্তু এত বড় অগ্নিকন্যা, এত বড় বাম বিরোধী মুখ, এত বড় একজন প্রথিতযশা রাজনীতিবিদ, আমি তার মুখ্যমন্ত্রিত্ব থাকাকালীন কি হয়েছে না হয়েছে সে নিয়ে আমি যাব না, সে নিয়ে অনেক শো হয়েছে, আগামী দিনে অনেক আলোচনা হবে, কিন্তু তিনি আজকে নিজের দল সামলাতে পারছেন না, নিজের দল সামলাতে পারছেন না তিনি। তো তার মুখে আজকে এই সমস্ত কথা, তারা আবার কিসের বিরোধী? কোথায় বিরোধী? বিরোধী এখন দূরবীন দিয়ে খুঁজতে হবে আমাদের, বিরোধী নেই। মাননীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে শ্রী শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন নির্বাচনের পর, আমরা সবাই স্বাগত জানিয়েছিলাম যে 3 মাস ভারতীয় জনতা পার্টিতে কোনো জয়েনিং হবে না। ঠিক তারপরই আমরা দেখলাম, তখন বোধহয় 2 মাসও হয়নি, 3 জন প্রাক্তন তৃণমূল সাংসদ ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন। অসুবিধা নেই, জয়েন করতেই পারেন, গণতান্ত্রিক পরিমণ্ডলে জয়েন করতেই পারেন। কিন্তু এই 3 জনের মধ্যে একজন সাংসদ সম্বন্ধে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি নাকি গরু পাচারের সাথে যুক্ত। তাকে নিজে হাতে পতাকা দিলে দলে জয়েন করালেন মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য, যিনি কিছুদিন আগে বলেছিলেন 3 মাস নাকি মানুষ জয়েন করতে পারবে। সেই ছবি চলছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি যদি বলে তৃণমূলের ভেঙে যাওয়ার পেছনে তাদের কোনো হাত নেই, তাহলে আরো প্রশ্ন করতে হয়, সায়নী ঘোষ দেবাদিদেব মহাদেবকে কিভাবে অপমান করেছিলেন তো আমরা জানি, এটা নতুন করে আমি বলতে চাই না। তা তো গ্রেপ্তার হওয়ার কথা, তার পরিবর্তে প্রধানমন্ত্রীর সাথে ডিনারে তিনি যাচ্ছেন কি করে? সায়নী ঘোষ কেন যাচ্ছেন প্রশ্ন করতে পারি, প্রধানমন্ত্রী কেন ডাকছেন? তার সঙ্গে আমার একটা প্রশ্ন, হিন্দু ধর্মকে এভাবে যিনি অপমান করেন, এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ড, তাকে ডিনারে ইনভাইট করছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমাদের নিজের চোখে দেখতে হবে। সেই এনসিপি এর সমর্থন ছাড়া নাকি বিজেপি সরকার চলবে না। আপনার কাছে আসবো এই কোশ্চেনটা দিয়ে, কিন্তু তারা এনসিপি এর ভবিষ্যৎটা কি হবে এটাও তো মানুষের। এনসিপিআই এর কোনো ভবিষ্যৎ নেই। হয় আপনি দেখে নেবেন, এদের হয় সাংসদ পদ খারিজ হবে এবং ফলে আবার ফ্রেশ নির্বাচন হবে, যে নির্বাচনের ফলাফল মানুষ ঠিক করবে, অথবা এরা বিজেপিতে যুক্ত হবে। যদি এরা বিজেপিতে যুক্ত হয়, যদি বিজেপিতে যোগদান করে, তাহলে আপনি ভাবুন
গ্রাউন্ড লেভেলে যে বিজেপি কর্মীরা গত 15 বছর ধরে লড়াই করলো বা 10 বছর ধরে লড়াই করলো এই তৃণমূলীদের বিরুদ্ধে, এদের উস্কানির বিরুদ্ধে, এদের দুর্নীতির বিরুদ্ধে, তাদের অবস্থা কি হবে? মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি মুখ্য- আপনি যাদের কথা বলছেন আমি কি, হ্যাঁ, মুখ্যমন্ত্রী কেন তাদের সাথে মিটিং করবেন? আমি একবারও তৃণমূলের এই ভেঙে যাওয়া, নিশ্চয়ই তৃণমূল ভেঙে যাওয়ারই ছিল, হয়তো ভেঙে যাচ্ছে, বিজেপির দায় নেই, মুখ্যমন্ত্রী তাদের মিট করছেন কেন? মহারাজ অর্ক দাস আপনার কাছে। প্রথম কথা হচ্ছে নীলাদ্রিবাবুর সাথে খানিকটা অপ্রিয় হলেও আমি একমত এ বিষয়ে। সায়নী ঘোষের কথাই বলুন, আপনি কাকুলি ঘোষ দস্তিদারের কথা বলছেন না কেন, যিনি পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডের পরে বললেন খদ্দের ধরা নিয়ে সমস্যা হয়েছে। এরকম একজন নারী হয়ে একজন ধর্ষিতা নারীর প্রতি তার যে ভার্সান, তো সেই রকম কাকুলি ঘোষ দস্তিদারও গেছে এনসিপিআইতে। এখন জানি না, গ্রেটার ইন্টারেস্টের কথা অনেকে বলছেন, আমি একটুখানি গ্রেটার ইন্টারেস্টের বিষয়টাতে আসি। এক দেশ এক ভোট আইন, ইউনিফর্ম সিভিল কোড দ্বিতীয় আইন, আরো হয়তো কিছু বিষয় থাকতে পারে। এখন এই লোকসভা এবং রাজ্যসভার এনডিএর যে মেজর সমর্থনের প্রয়োজন, তার জন্য এই কাজ করা কি? সুকান্ত মজুমদার, যিনি প্রকাশচিক বড়াইককে গরুচোর বলেছিলেন এবং গরু চুরির টাকা কোথায় যায় বাবা প্রকাশ টোকাশ বলে অনেক কিছু বলেছিলেন, তিনি যখন প্রশ্ন করেছিল আপনাদের সাংবাদিকরা, তখন তিনি বলেছিলেন যে বৃহত্তর স্বার্থে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এখন বৃহত্তর স্বার্থ যদি ইউনিফর্ম সিভিল কোড বাস্তবিকভাবেই হয়ে থাকে, বৃহত্তর স্বার্থ যদি এক দেশ এক ভোট এক আইন হয়, তাহলে একটু সহ্য করতে অসুবিধা নেই। কিন্তু ভবিষ্যতে বা কোনোদিন অদূর ভবিষ্যতেও যদি সায়নী ঘোষ বা এই পচা মার্কা মারা এই বাঁদরগুলো, আমি বাঁদর বলছি আপনার অন ক্যামেরা, এই বাঁদরগুলোকে যদি কোনোদিন পদ্মফুল হাতে নিতে দেখা যায়, সেদিন কিন্তু আমাদেরকে আবার প্রতিবাদ করতে হবে, হয়তো রাস্তাতেও নামতে হবে। খুব এটা আমি খুব খুব পরিষ্কারভাবে বলে ইম্পর্টেন্ট দিলাম। স্টেটমেন্ট। অর্কদা খুব সংক্ষেপে আমরা বিরতি নেব। মহারাজ যা বলেন। প্রথম কথা, দস্যু রত্নাকররা সবাই বাল্মীকি হতে চাইছে। বাল্মীকি তো একজনই হয়, একদম সবাই তো হয় না। প্রথম কথা, ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, এনসিপিআই এর কোনো ভবিষ্যৎ নেই। একজন 80 বছরের বৃদ্ধ, সে 10 বার নির্বাচনে জিতেছে, জন্মগত গদ্দার। 87 সালে প্রিয়দা আনসারি সাহেবের টিকিটটা কেটে ওকে বউবাজারের টিকিট দিল। তারপর থেকে মজ্জাগত গদ্দার, এখনো গদ্দারি করছে। ওর খুব ইচ্ছা মন্ত্রিসভায় যাবে, প্রধানমন্ত্রীকে জ্যাকেট ট্যাকেট উপহার দেয়। আমার খুব মনে আছে, অটলজি সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসছেন, ওই ক্যালকাটা বয়েজ স্কুলে প্রয়াত সুষমা স্বরাজ, প্রয়াত প্রমোদ মহাজনকে কখনো মধ্যাহ্ন ভোজ, কখনো ডিনারে আমন্ত্রণ জানাতেন এই 80 বছরের বৃদ্ধ সাংসদ। তারপরে পরচুলা পরে ঘুরে বেড়াচ্ছেন এখন। তারপরে আদবানিজির খুব ক্লোজ হয়ে ওঠেন। বিবেকানন্দ জন্মভিটা সংস্কার করতে আদবানিজি এসছিলেন। ঋষি কাপুর আর জয়াপ্রদা সিনেমা ছিল না, ডাফলি বালে ডাফলি বাজা, এরকম করে ডাফলি বাজছে ঋষি কাপুর, আর ওই 80 বছরের বৃদ্ধ সাংসদ আদবানিজির একটু আগে গিয়ে এরকম করে ডাফলি বাজাচ্ছে, আর সামনে ছিল কমান্ডো। আদবানিজি বলল, কমান্ডোকে বললেন আমার সামনে উসকো বলো হাঁটনে কে লিয়ে, অন্যরা দেখতে পাচ্ছে না। তো তারপরে মন্ত্রী হওয়ার তদবির করে ফেলেছিল, পিএমও অফিস থেকে ফোনও চলে আসে, নতুন ধুতি পাঞ্জাবি কিনে নেয়। দিদিমণি খুব পুরনো সঙ্গী ছিলেন রতন মুখার্জি, এখনো আছেন। সেই খবরটা দিদিমণিকে দেওয়ায় দিদিমণি ক্রোধে অগ্নিশর্মা হয়ে বাজপেয়ীজিকে বলেন ওকে মন্ত্রী করা যাবে না। তারপর তার সঙ্গে বিরোধ, দিদিমণি বলেছিল প্রিয়দার বিরুদ্ধে রায়গঞ্জে গিয়ে দাঁড়ায়নি, দল ছেড়ে জোড়া মোহাম্মদের চিহ্নে কলকাতা উত্তর পশ্চিমে দাঁড়িয়ে মিন্টু শীলকে জেতালো। সেই 80 বছরের বৃদ্ধ জীবগুলো লক লক করছে মন্ত্রী হওয়ার জন্য। বলছে প্রধানমন্ত্রীর অফিসে কথা বলেছি, তুষার মেহতার সাথে কথা বলেছি, ওদেরকে মনে রাখতে হবে মিস্টার দেশাই বনাম মহারাষ্ট্র সরকারের রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের 2023 সালের ল্যান্ডমার্ক জাজমেন্টটা আছে। একটি রাজনৈতিক দলের পরিষদীয় শাখা, সংসদীয় শাখা 2/3 কোথাও যেতে চাইলে যেতে পারে না, দলটাকে অন্য দলে গিয়ে মিশতে হবে। আর পরিষদীয় দল, সংসদীয় দল মূল রাজনৈতিক দলের ইন্টিগ্রাল পার্ট, তাদের আলাদা কোনো অস্তিত্ব নেই। তুষার মেহতা যাই বলুন,
প্রধানমন্ত্রী দপ্তর যাই আসুক, দেশের সংবিধান সুপ্রিম কোর্টের আইনের ঊর্ধ্বে কেউ কেউ নয়। এটা ওদের মনে রাখলে খুব ভালো করবে। বেশ, আমরা যাদবপুরেই কি আপডেট, যাদবপুরে কি হয়েছে আপনারা প্রত্যেকে জানেন। এখনো পর্যন্ত কিন্তু কোনো গ্রেপ্তারই হয়নি। এখন আমাদের প্রশ্ন, গ্রেপ্তার করা হচ্ছে না, না পুলিশ খুঁজে পাচ্ছে না? দেখুন যে ছবি আমরা দেখাচ্ছি, আপনারা আগেও দেখেছেন, আমাদের আগের পর্ব কিন্তু আমরা বিভিন্ন পর্বে দেখিয়েছি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত পুলিশের কোনো মুভমেন্ট কেন নেই, গ্রেপ্তার কেন নেই, এবং যারা যাদবপুরে ঢুকলো তারা কারা? এখনো পর্যন্ত কিন্তু এই প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের কাছে কনক্রিটলি নেই। আমরা এই নিয়ে আলোচনা ঢোকার আগে আপনাদের সামনে আরো একবার রাখবো সর্বরী মুখার্জি, যাদবপুরের এমএলএ, কি বলেছিলেন শুনুন, এবং তার পাশে স্বপন দাশগুপ্ত, রাজ্যের অর্থমন্ত্রী, পাশাপাশি শুনুন। এবং আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স। এটার যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে আরো স্বীকৃতি পায় সারা ভারতবর্ষে, এটা আমরা সবাই চাই। তাই এই ধরনের যে রিলগুলো লোকে ছড়াচ্ছে উত্তেজিত হয়ে, স্টুডেন্টরা অনেকে কিসব বলছে, অনেক সেগুলো কিছুটা একটু কমিক ব্যাপারও আছে। কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে, লেট স্টুডেন্টস ডিসাইড দেয়ার ওন কোর্স অফ অ্যাকশন। এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো। দেখুন, পাশাপাশি কিন্তু আমরা যাদবপুরের বিধায়ক সর্বরী মুখার্জি এবং রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পাশাপাশি আপনারা শুনলেন সেন্টার অফ এক্সেলেন্স, সেখানে অর্থমন্ত্রী বলছেন যাদবপুর ইউনিভার্সিটিকে, এবং তারপরে সর্বরী মুখার্জি বলছেন তাণ্ডব হবে যদি যাদের নাম বললেন তাদেরকে অ্যারেস্ট করা না হয় কিংবা সামনে আনা না হয়। প্রশ্ন তুললেন অম্বিকানন্দ মহারাজ, আপনাকে দিয়ে আমি শুরু করবো। যাদবপুরে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তারির কোনো খবর আমাদের কাছে নেই, এবং যা ঘটেছে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? পরপর আপনি দুজনের ভার্সন শুনলেন। কারোর ভার্সানই শোনার দরকার নেই। প্রথম কথা, যাদবপুরকে যেভাবে দেশবিরোধী বামপন্থী আলট্রা লেফটদের আতুরঘর বানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য গোপাল সেনের হত্যার ঘটনা থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাকে যেভাবে আজাদি স্লোগান তোলা কিছু লোক, যারা নিজেদেরকে তথাকথিত ছাত্র বলে মনে করে, যাদের হাতে আমার আপনার ঘরের স্বপ্নদ্বীপদের মতো কত স্বপ্নদ্বীপের স্বপ্ন ধ্বংস হয়েছে, একদম এই সমস্ত লাল বাঁদরদেরকে উপযুক্ত, এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ফ্যাসিস্ট ভাষাতেই বোঝাতে হবে, অর্থাৎ চাপকে লাল করতে হবে। কিন্তু এই তাণ্ডব যে ছবি, এই যে তাণ্ডব, কারা করল? দাঁড়ান শুনুন, কখনো কখনো অন্যায় দমন করতে গেলে আমাদেরকে অন্য রাস্তাতে হাঁটতে হবে। সংবিধান আছে, আইন আছে, ল অ্যান্ড অর্ডার দেখার জন্য পুলিশ প্রশাসন আছে। তারা যদি দোষী খুঁজে পান তারা গ্রেপ্তার করবেন, এ নিয়ে তো কোনো সন্দেহের কিছু নেই। কিন্তু আজকে এই দোষী কে নির্দোষী এই বিচার করতে গিয়ে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভারত কি বরবাদি তক জঙ্গ रहेगा, কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি, ইম্ফল মাঙ্গে আজাদি, এই সমস্ত আজাদি স্লোগান তোলা এই লাল বাঁদরদের সমস্ত এত বছরের করে আসা পাপ আপনি একসঙ্গে দুটো দাড়িপাল্লায় রাখতে পারবেন না। এবিভিপি যা করেছে তাকে কুর্নিশ জানাই, হ্যাটসঅপ জানাই। যা করেছে বেশ করেছে। ওরা যে ভাষা বোঝে, শুনুন, ওরা যদি মারামারির রাস্তাতে হাঁটে, আমরা মারামারির রাস্তাতে, ওরা যে ভাষা বোঝে ওদের সেই ভাষাতেই জবাব দেব। এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই। ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডত্ব বজায় রাখার জন্য তার পথে যারা অন্তরায় হবে তাদেরকে চাপকে লাল করে দিতে হবে। মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা জানেন? গত 24 ঘন্টা আগে মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি ভাবতে পারেন একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম হওয়া যাবে না? কোন হরিদাস পালেরা 35 বছর বয়সী এক একটা ছেলে
30 বছর বয়সী একটা ছেলে 28 বছর 5 বছর 10 বছর ধরে পিএইচডি করার নাম করে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে তাণ্ডব করছে। এরা কারা? এরা কি সেই কানাইয়া কুমারের মতো ছাত্র নেতা? তো এই বিষয়গুলো শান্তনু আপনারা ভুলে যাবেন না। আর এই যে 2014 সাল থেকে আপনি যাদবপুর নিয়ে আজকে বলছেন, আমি আপনাকে যাদবপুরের কথা বলি। আপনাদের মনে আছে কিনা জানি না, 2015 সালে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, বিখ্যাত ফিল্ম ডিরেক্টর, তিনি একটি সিনেমা রিলিজ করেন যে সিনেমাটির নাম হয় বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম। অর্কদার মনে থাকবে সম্ভবত। সেই বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম দেখানোটা ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে বড় অপরাধ, যার জন্য বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে ঘেরাও করেই শুধু ক্ষান্ত হয়নি, তাকে ধরে রীতিমতো অপদস্থ করা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। ওই সিনেমার অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অনুপম খেরের মতো রাষ্ট্রবাদী অভিনেতা, তাকে হ্যাকেল করা হয়েছে। এই এডিএস আরও এই যে সব অতি বামপন্থী ছাত্র সংগঠন, এরা তাদের গাড়ি ভাঙচুর করেছিল। কোথায় ছিল সেদিন পুলিশ? কোথায় ছিল সেদিন উপাচার্য? কোথায় ছিল সেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ল অ্যান্ড অর্ডার মেকিং যারা বসে রয়েছেন? সুতরাং সেদিন যেটা হয়েছে, তার পরবর্তীকালে কাশ্মীর ফাইলস দেখানো নিয়ে একাধিকবার যাদবপুরটাকে এই কলতান দাশগুপ্তরা, শুনুন, সামনে কিছু ছোট ছোট ছেলে মেয়েকে বামপন্থার নামে উস্কিয়ে তাদের পেছনে পাকা মাথার কমরেড সুজন চক্রবর্তীরা, কমরেড মোহাম্মদ সেলিমরা, এখন ওদের যারা নেক্সট জেনারেশন কমরেড শতরূপরা, কমরেড মীনাক্ষীরা, কমরেড দীপশিতারা, যারা জেইউ থেকে পাশ করে এসে এখানে উন্নততর বামপন্থা লেনিন বোঝানোর ক্লাস করছেন, তাদের সবাইকে একটাই দাওয়াই দিতে হবে, রাষ্ট্রবিরোধিতার একটাই শাস্তি। ভারত কি টুকরে হোঙ্গে, এই টুকরে টুকরে গ্যাং যারা বলছে, চাপকে লাল করে দিতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। ও পুলিশ প্রশাসন পশ্চিমবাংলায় 15 বছর আর 35 বছরের বামপন্থী শাসনে অনেক কিছু দেখেছে বাংলায়, বেশ অনেক কিছু দেখেছে। বেশ নীলাদ্রি আসবো, অর্কদা মানবেন? প্রথম কথা, দেশ বিরোধী স্লোগান দিয়ে অক্ষত শরীরে যেন বাড়ি ফিরতে না পারে সেটা পুলিশকে দেখতে হবে, প্রথম কথা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আর্টস বিভাগে বাংলা আছে, ইংরেজি আছে, কম্পারেটিভ লিটারেচার আছে, এই সমস্ত বিভাগগুলোতে অতিবাম রাজনীতির সক্রিয়তা বহুদিনে। মহারাজ গোপাল সেনের কথা বললেন, ওনার হত্যাকাণ্ডে সাক্ষী তো ছিলেন উত্তম কুমার। একদম। তো আমরা কেন ওটাকে আঁতুড়ঘর করব উগ্র বাম রাজনীতি? একদম। 18 বছরের ছেলে মেয়েগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে, গ্র্যাজুয়েশন লেভেলে ভর্তি হচ্ছে, এদের মাথা কাটছে কিছু অধ্যাপক। একদম। আমি নাম বলছি না, তারা সবসময় বলছে মুক্ত চিন্তার প্রসার যাদবপুর। আরে মুক্ত চিন্তার প্রসার মানে রাষ্ট্রবিরোধিতা। হ্যাঁ, রাষ্ট্রবিরোধিতা। আমার দেখো, আমি এইসব ব্যাপারে খুব নেশন ফার্স্ট, ওটা নিয়ে কিছু কম্প্রোমাইজ হয় না। খুব বিতর্ক হয়েছিল যখন জেএনইউতে আর্মি ট্যাঙ্ক নামানো হয়েছিল। ফোর্ট উইলিয়াম থেকে যাদবপুরের দূরত্ব কত? খুব বেশি দূর নয়। 2টো ট্যাঙ্ক ওখানে পার্মানেন্টলি এস্টাবলিশ করে দিন, দেখবেন এইসব বাঁদরামিগুলো না চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। আর বাচ্চা ছেলে মেয়েরা, তাদের বাবা মা কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে তারা ভর্তি হচ্ছে যাদবপুরে। আর একটা জিনিস হয়, নেশার মুক্তাঞ্চল, একদম, সব ধরনের নেশা এবং বহু অসামাজিক কাজকর্ম। তখনই ওদেরকে যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন জুটা নাকি কোনোদিন প্রতিবাদ কিচ্ছু করে না, শুধু বলে মুক্ত চিন্তা। মুক্ত চিন্তার মানে কি? প্যালেস্টাইনের স্বাধীনতার দাবি। হ্যাঁ, এটা করার কে? আমরা, ইসরায়েল হচ্ছে আমাদের দীর্ঘদিনের বন্ধু। একদম। ভারতের বিপদে ইসরায়েল থাকে, আমরা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে, কিন্তু তার মানে এই নয় হামাসকে সমর্থন করতে। একদম, এটাই ব্যাপার। বেশ, নীলাদ্রিদা খুব সংক্ষেপে, তারপরে পরবর্তী টপিকে যাবো, বলুন। না, এনারা অনেকটাই বলে দিলেন। আমার শুধু একটা কোটের কথা মনে পড়ছে, খুব বিখ্যাত বক্তব্য একজন নেতা, যাকে অনেকে গুন্ডাদের নেতাও আজকাল বলে থাকেন। তিনি বলেছিলেন, দ্য এনিমি হ্যাজ অলরেডি ড্রন দ্য সোর্ড, হি মাস্ট দেয়ারফর বি ফট উইথ দ্য সোর্ড। শত্রু তরোয়াল অলরেডি খুলে ফেলেছে, সুতরাং তার সাথে লড়াই করতে গেলে তরোয়াল নিয়েই লড়াই করতে হবে।
ভদ্রলোকের নাম সুভাষচন্দ্র বসু, আর সেই সময় দেশের শত্রু ছিল ইংরেজরা। তার বিরুদ্ধে যখন অহিংসার কথা সারা ভারতে প্রচার করা হচ্ছে, সুভাষচন্দ্র দাঁড়িয়ে এই কথাটা বলেছিলেন, করে দেখিয়েছিলেন। এবং সেই গুন্ডাদের নেতা না থাকলে আমরা হয়তো স্বাধীনতাটা পেতাম না 1947-এ। এখন দেশের শত্রুকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দিমাগি নকশালরা শত্রু, আর এই দিমাগি নকশালদের ক্ষেত্রভূমি হচ্ছে যাদবপুর। আপনারা বলছেন এই বহিরাগত ঢুকে পড়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, যাদবপুর তো ভারতবর্ষের মধ্যে, তাহলে ভারতবর্ষের কোনো নাগরিক যিনি পশ্চিমবঙ্গে থাকেন, কলকাতায় থাকেন, তিনি যাদবপুরে বহিরাগত হন কি করে? আপনি বলুন তো, যাদবপুরের দেয়ালে এত বছর ধরে আজাদ কাশ্মীরের স্লোগান কি করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নেননি কেন? বা অতীতের কোন সরকার পদক্ষেপ নেয়নি কেন? পুলিশ প্রশাসন কি করছিল? আমি একটা কথাই বলবো, আমি একটাই কথা বলবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত, আজকে বহিরাগত অন্তর্গতর কথা হচ্ছে। যাদবপুর ক্যাম্পাসে গাঁজা নিয়ে যারা সাপ্লাই করে, যাদবপুর ক্যাম্পাসে চরস নিয়ে যারা সাপ্লাই করে, নেশাদ্রব্য যারা সাপ্লাই করে, সেই বহিরাগতদের বিরুদ্ধে মুখ খোলার বেলায় আজকে এবিভিপির ছেলেরা যদি বহিরাগত হয়, হ্যাঁ আমরা হাজার হাজার বহিরাগত ঢুকবো, চাপকে লাল করে যাদবপুরকে ঠান্ডা করবো। বেশ, আমরা আপডেট করতে থাকবো এই বিষয়ে। আমরা পরবর্তী যে টপিকে যাব, দেখুন কালকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আগের বছরও কিন্তু ধুমধাম করে একদম পার্ক স্ট্রিটে এবং ধর্মতলা এই চত্বরে কিন্তু উদযাপন করা হয়েছিল। তখন সবাই একসঙ্গে ছিল, কিন্তু সেই দলটাই আজ দুভাগে বিভক্ত। মানে প্রথমবার বাংলায়, অর্থাৎ বাংলার মানুষ কিন্তু বিরোধী দলকে দুটো পার্টে বিভক্ত হতে দেখছে। অর্থাৎ কালীঘাট দেখুন, কালীঘাট তৃণমূল একদিকে, ঋতব্রত তৃণমূল অন্যদিকে, টাগ অফ ওয়ার চলছে কে কোন দিকে যাবে। এবং কালীঘাট তৃণমূল হাইকোর্টের নির্দেশ মতো কালীঘাট তৃণমূল কালকে উদযাপন করবে ক্যাথেড্রাল রোডে এবং ঋতব্রত তৃণমূল রানী রাসমণি রোডে। এই নিয়ে প্রথমেই আপনাদের সামনে ব্যাক টু ব্যাক রাখবো দুই শিবিরের আকরুজ্জামান এবং নীলাঞ্জন দাস কি বলেছেন শুনুন। কালীঘাট বন্তির কিছু সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সকাল 9টায় এসে ফাঁকা চেয়ারের ছবি তুলে নিয়ে গিয়ে বলবে লোক হয়নি। সঠিক সময় যদি আমাদের 12টার সময়, 12:30টার সময় যদি ওনারা এসে দেখেন কত লোক আছে, গতবার যেটা ওরা মিথ্যা অপপ্রচার করেছে, ওদের কিছু সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকাল 9টায় ওদের লোকজনকে পাঠিয়ে দিয়ে ফাঁকা চেয়ারে ছবি নিয়ে গেছিলেন। এই চালাকি বারবার চলবে না, এটা মানুষ ধরে ফেলেছে। ওনার টাইমটা দিয়ে যাতে, ওনার যে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া পাঠাবে, টাইমটা দিয়ে যাতে ছবিটা করে। যেই তৃণমূল কংগ্রেস আছে তারা আমরা ক্যাথেড্রাল রোডে, যেখানে আমাদের গত 21শে জুলাইটাও যেখানে পালিত হয়েছে, সেখানেই আমাদের করার অনুমতি দেওয়া হয়েছে। আর আরও যারা আছে সে বালিশচাটা পক্ষ, তারা অন্য একটা কোথাও পেয়েছে, সেটা আমি জানি না। বিজেপি মাঝখান থেকে তারা যদি এত বেশি ভয় টয় পেয়ে, এর আগে আমরা দেখেছি 21শে জুলাই রাত্রেবেলা তারা কিছু গুন্ডা পাঠিয়েছিল স্টেজ ভাঙতে, এইবার তারা যদি করার চেষ্টা করে, তাদের আগে থেকে আমি এটা ওয়ার্ন করে দিতে চাইছি যে ছাত্রছাত্রীরা কিন্তু সভাস্থলে সারা রাত পাহারা দেবে। তো ওই জন্য আপনারা এই ধরনের জিনিস ভুলেও করার চেষ্টা করবেন না। দেখুন পাশাপাশি আমরা রাখলাম কিন্তু কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের দুজন প্রতিনিধি, অর্থাৎ নীলাঞ্জন দাস মুখপাত্র এবং আকরুজ্জামান আপনারা শুনলেন। আমি নীলাদ্রিদা আপনার কাছ থেকে শুরু করব। বাংলার মানুষ প্রথমবার হয়তো বিরোধী দলকে দুটো পার্টে দুভাগে বিভক্ত হয়ে প্রথম হয়তো আগামীকাল এই চিত্র মানুষ দেখতে পাবে। আপনার বিশ্লেষণ? মানে আপনি তৃণমূলকে বিরোধী দল বলছেন? আমি জানি না এখন তৃণমূল কি আছে, মানে বিরোধী দল তো ছেড়ে দিন, তৃণমূল কি আছে? আপনারা কি কালীঘাট, ঋতব্রত বলছেন? আমার মানুষ বলছে দু ধরনের তৃণমূল আছে, একটা চটি চাটা, একটা বালিশ চাটা। এই চটি চাটা আর বালিশ চাটারা কোথায় সার্কাস করবে কলকাতার বুকে দাঁড়িয়ে, তাদের বাংলার মানুষের কিচ্ছু এসে যায় না। আমি স্পষ্ট ভাষায় বলছি, বিরোধী স্পেসটা আজকে এখানে বলে যাচ্ছি, ভবিষ্যতে মিলিয়ে নেবেন, নিতে চলেছে বামেরা। লড়াইটা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদীদের সাথে বামেদের লড়াই, তৃণমূল ইরেলিভেন্ট এখন সম্পূর্ণ। আপনারা চান না চান, বাম বরাম রাষ্ট্রবাদীদের লড়াই। বামরা হচ্ছে টুকরে টুকরে গ্যাংয়ের অংশ, তারা চাইছে ভারতবর্ষকে ভেঙে খান খান করতে, বাংলাটাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে মোহাম্মদ আলী জিন্নার যে প্ল্যানটা তারা একসময় সমর্থন করেছিল, সেই প্ল্যানটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে। আর জাতীয়তাবাদীরা তারা যে রূপেই আসুক না কেন, চাইছে একটা অখণ্ড ভারত তৈরি করতে। এখানেই লড়াই, এখানে তৃণমূল কোনো ফ্যাক্টর নয়। সার্কাস দেখাচ্ছে, দেখেন না আপনারা কোথায় সার্কাস দেখবেন। আপনি বলছেন না ওইখানে ভিড় বেশি, ওই চটি চাটায় ভিড় বেশি, আসলে সার্কাসটা ভালো হয়েছে। ওখানে সার্কাস দেখতে লোক গেছে, যেমন সিপিএম এর আগে সার্কাস করতো ব্রিগেডে, ভোট পেত না, শূন্য হয়ে যেত, কিন্তু বিশাল সার্কাস। সিপিএম এর বিমান বসুর সার্কাস দেখতে মানুষ আসতো, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্কাস দেখতে প্রচুর মানুষ ভিড় করবে। সেটাই কারণ। মহারাজ আমি আপনাকে জিজ্ঞেস করবো, বাংলার মানুষের মনের প্রশ্ন যে এই যে দুটো শিবির, দেখুন
ঠিক 1 বছর আগে 2025-এ কিন্তু ধুমধাম করে পুরো রাস্তা বন্ধ করে সবাই একসঙ্গে তখন ছিল। কিন্তু আজকে দেখুন বিজেপি সরকার প্রথমবার বাংলার মানুষ যখন ক্ষমতায় আনলো, দুভাগে বিভক্ত, একটা ক্যাথিড্রাল রোডে, একটা রানী রাসমণি রোডে। মহারাজ কিভাবে দেখছেন? প্রথমবার এই চিত্র আগামীকাল বাংলার মানুষ দেখতে যাচ্ছে। না, এই চিত্র প্রথমবার নয়, এই চিত্র দ্বিতীয়বার দেখবো আমরা। 21শে জুলাইয়ের শহীদ স্মরণ আপনাদের মনে আছে না? ভুলে যাননি, খুব বেশি দিন আগের কিন্তু কথা প্রতিষ্ঠা নয়। দিবসের ক্ষেত্রে প্রথম 21শে জুলাইয়ের শহীদের স্মরণে দুদিকে দুটো জায়গায় ভিন্ন ভিন্ন জায়গাতে তারা করেছিল। আবার এনসিপিআইরাও আবার একটা কোথায় গিয়ে কি নাচানাচি করেছিল। শুন, বাংলার মানুষের এখন একটাই কাজ, তারা বর্তমান সরকারের আগামী দিনের কাজ দেখতে বেশি আগ্রহী। এই ধরনের মঞ্চের এমাথা ওমাথায় কারা বসলো, তারা ঋতই হোক বা মৃতই হোক, তাদের কাউকে নিয়ে বাংলার মানুষের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। আমরা তাকিয়ে আছি বর্তমান সরকারের দিকে, এবং বর্তমান সরকার কিভাবে বাংলাকে সোনার বাংলা বানান, তার কাজে, তার হাতকে শক্ত করার কাজে আমরা সাধারণ সহনাগরিক হিসেবে কিভাবে সহযোগিতা করতে পারি। এখানে কে ঋত, কে বালিশ চাটলো, কে আম গাছে গলায় দড়ি দিল, কচু গাছে দুব্ব ঘাসে গলায় দড়ি দিল, কে কোথায় ফেসবুকে বিকেলবেলায় লাইভ করলো, আর কে জেল খাটা আসামি এক মুখ দাড়ি নিয়ে প্রিজন ভ্যান চাপড়াতো, যাকে বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেওয়া হলো, এসব দেখতে বাংলার মানুষ একদমই আগ্রহী নয়। আমরা একটা মুক্ত, অনেক দিন পরে স্বাধীন পশ্চিম বাংলাতে, যেখানে গণতান্ত্রিক অধিকার আছে, আমরা বুক ভরা প্রশ্বাস এবং নিঃশ্বাস নিচ্ছি, আমরা সেটা নিয়েই শান্তিতে থাকতে চাই। এই সমস্ত মানে বালখিল্যতা, হাস্যকর জোকারদের জোকারি দেখাতে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। ওরা আগে ওদের 15 বছরের যে পাপ, সেই 15 বছরের পাপকে আগে জাস্টিফিকেশন করুক ওরা। কিন্তু মহারাজ তাহলে আসলটা কারা? কেউই আসল নয়, আসল নকল বিষয় নয়, দুটোই চোর। কেউ চোর, কেউ ডাকাত। ডাকাতদের সর্দারের সঙ্গে চোরেদের সর্দারের দড়ি টানাটানি চলছে, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বেশ, অর্কদা, আসলটা কারা? বাংলার মানুষের মনে প্রশ্ন এটা। ওটা নির্বাচন কমিশনের একটা ম্যান্ডেট আসবে, সেটাকে নিয়ে চ্যালেঞ্জ হবে। বাংলার মানুষের কোনো আগ্রহ নেই তৃণমূল নিয়ে। কোথায় কি ভিড় হচ্ছে, কি হচ্ছে, কেউ কোনোভাবেই আগ্রহী নয় তৃণমূলকে নিয়ে। তো এইসব নিয়ে যত আলোচনা কম হয়, আলোচনা হলেই ওরা একটু বাড়তি গুরুত্ব পায়, তত রাজ্যবাসীর মঙ্গল, দর্শকদের মঙ্গল। একটা কথা বলি, বেশ, বলুন, আমরা পরের টপিকে যাব। আসল তৃণমূল যারা ছিল না, তারা ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে। এটা কোনোটাই আসল না, এই দুটোই নকল। বেশ, আমরা এই বিষয়ে আপনাদেরকে আপডেটেড রাখবো। পরে পুরো ভোট, পুজোর পরে কি পুরো ভোট? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন, কারণ ইতিমধ্যেই বিজেপি কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছে, অর্থাৎ কলকাতা কর্পোরেশন এবং হাওড়ায় বিজ্ঞপ্তি দিয়ে প্রেস রিলিজ করে কিন্তু বলে দিয়েছে কারা কারা দায়িত্বে থাকবেন। পুরো ভোটের টপিকে আমরা আলোচনা ঢোকার আগেই আপনাদের সামনে রাখবো সুকান্ত মজুমদার, কলকাতা কর্পোরেশনের এরিয়াতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এক্স্যাক্টলি পুরো ভোট নিয়ে কি বলেছেন শুনুন। এখনো পর্যন্ত আমার কাছে যা এই বিষয়ে কোনো নির্দেশ নেই। আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করব যে আগামী দিনে কী হবে। এখনো পর্যন্ত বিজেপির সাথে অন্য কেউ জোট করে লড়বে এরকম কোনো নির্দেশ পার্টির তরফ থেকে আসেনি। ভবিষ্যতে যদি আসে তখন আমরা ভাববো, আমরা সেরকম চিন্তা ভাবনা করব। আপাতত আমরা 209টি ওয়ার্ডেরই প্রস্তুতি নিচ্ছি। একাই প্রস্তুতি নিচ্ছেন? 209টি ওয়ার্ডের প্রস্তুতি বিজেপি নিচ্ছে, মানে একাই নিচ্ছে। দেখুন, ডিলিমিটেশনের ফলে কিন্তু 144 144 ছিল, সেটা বেড়ে 209টা হয়েছে। এটা প্রথম প্রশ্ন বাংলা মানুষের হতে পারে, এটা ওয়ার্ডগুলো কেন বাড়লো? নীলাদ্রিদা। ওয়ার্ডগুলো বাড়লো কারণ আগে ওয়ার্ডগুলো এমনভাবে সাজানো হয়েছিল যাতে মুসলমান প্রধান ওয়ার্ডের সংখ্যা বেশি থাকে, তৃণমূল বেশি আসন পায়। একটা উদাহরণ দিই, বিধানসভার ক্ষেত্রে দিলাম উদাহরণটা। বালিগঞ্জ আসনটা আগে হিন্দু প্রধান আসন ছিল, ভোলানাথ সেনের মতো মানুষরা সেখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, মনে আছে একসময়, অন্যরাও হয়েছেন, সিপিএমও জিতেছে, কিন্তু সেখানে আজকে হচ্ছে মুসলমান প্রধান, মানে 50% বেশি ভোট হচ্ছে মুসলমানদের। এই যে ওয়ার্ডের একটা মানে এমনভাবে ওয়ার্ডগুলোকে সাজানো হয়েছিল, বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র এবং কিছু পুরসভা কেন্দ্র সংখ্যা, মুসলমান প্রধান কেন্দ্রের সংখ্যাটা বাড়িয়ে দেওয়া, এটাকে রেকটিফাই করা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে পপুলেশনের সংখ্যাটা বাড়া। ফলে এরভাবে যেভাবে নির্বাচন এগোচ্ছে তাতে কিন্তু 209-এর মধ্যে আমার হিসেবে অন্তত 180-র বেশি ওয়ার্ড জিততে চলেছে ভারতীয় জনতা পার্টি। এবং এটাও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একজন সনাতনী কিন্তু মেয়র হবেন। মহারাজ, হ্যাঁ, সনাতনী মেয়র হওয়া দরকার। তো এর আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চয়েস, যে আসনে প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্ব যে আসন অলঙ্কৃত করেছিলেন, যে আসনে নিদেন পক্ষে এই আজকের
গরুখেকো বিকাশ ভট্টাচার্য যে আসনে বসেছিল এক সময়, সেই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চয়েস কি কানন অবধি ঠিক ছিল, জলশোভন, কিন্তু তারপরের চয়েসটা কি জনাব ফিরহাদ হাকিম। তিনি জনাব, অতএব জনাব সাহেব তার জনাবি করলেন। তিনি ধনধান্য স্টেডিয়াম থেকে বলে দিলেন যে অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা, তাই আমি দাওয়াতে ইসলামের নাম করে সবাইকে একসঙ্গে ইসলামের শান্তির ছত্রছায়ায় নিয়ে আসবো, সবাইকে ইসলামের দাওয়াত দেব। তো এরকম দাওয়াতি, মজহবি, হাজি, শেখ, মোহাম্মদ এই ধরনের মেয়র তো পশ্চিমবাংলায় কলকাতার মতো একটা জায়গায় সাংস্কৃতিক পীঠস্থান, যেটা রাজনীতির পীঠস্থান, যে কলকাতা শহর থেকে সারা পশ্চিমবাংলার সমস্ত কিছু গভর্নমেন্ট পরিচালিত হয়, সেই কলকাতা শহরের মতো একটা জায়গায় তার মেয়র হবে ববি হাকিমের মতো একটা জেহাদি, একটা জামাতি, একটা বিচ্ছিন্নতাবাদী লোক। এটা তো কলকাতা শহরের মানুষ চাইবেন না। তো স্বাভাবিকভাবেই আমার মনে আছে 2022-এর কর্পোরেশন ইলেকশনে 50 নম্বর ওয়ার্ড থেকে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন সজল ঘোষ, তিনি বর্তমানে সেখানকার কাউন্সিলর এবং বরানগর বিধানসভার বিধায়ক। একদম তার ক্যাম্পেনিংয়ের শেষ দিনের ক্যাম্পেনিংয়ে সৌভাগ্যবশত আমি ছিলাম। সজল ঘোষের পিতা স্বর্গীয় প্রদীপ ঘোষ ছিলেন, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ ছিলেন ওই মঞ্চে, এবং ওই মঞ্চে ছিলেন আমাদের সকলের প্রিয় তৎকালীন বিরোধী দলনেতা আজকে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এবং অদ্ভুতভাবে বলেছিলেন যে কলকাতা শহরের মেয়র আপনারা একবার বিজেপিকে ভোট দিন, কলকাতা শহরে কোনো জনাব, কোনো হাকিম, কোনো হাজি, কোনো শেখ কেউ মেয়র হবে না। কলকাতা শহর রবীন্দ্রনাথের কলকাতা, শ্রীরামকৃষ্ণের কলকাতা, রানী রাসমণির কলকাতা, সেই কলকাতা যে কলকাতাকে সিরাজউদ্দৌলা আলীনগর বানিয়েছিলেন, আবার সেই কলকাতা কিন্তু সমহিমায় কলকাতা হয়েছে। এই কলকাতাতে বর্গী ভাস্কর বর্মাকেও, যে ভাস্কর পণ্ডিতকেও যেমন আমরা পেয়েছি, এই কলকাতাতে মহাযোগী চৌরঙ্গীনাথ, যার নাম অনুসারে চৌরঙ্গী রোড, যেটা আজকে সবটাই ইতিহাস বিস্তৃত। তো সেই কলকাতার মাটিতে এইসব জনাব টনাব তো চলবে না। জনাবদের জমানা শেষ, সনাতনের জমানা শুরু, তাই সনাতনী মেয়র হবে, এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। বেশ, অর্ঘদা। বিজেপি 170+ আসন পাবে, বাংলাতে কোনো আয়াতুল্লাহ মেয়র হবে না, এটা তো স্পষ্ট। কিন্তু বিজেপিকে একটা জিনিস এনশিওর করতে হবে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে মানুষ যাতে উৎসবের মেজাজে ভোট দিতে পারে, বিরোধী দল যেন কোনো অভিযোগ করতে না পারে, জনাদেশ মাথা পেতে নিতে হবে। নির্বাচনটা যখন হবে তখন নতুন সরকারের 6-7 মাস পেরিয়ে যাবে। কলকাতার মানুষ নতুন সরকারের প্রথম 6-7 মাস কাজের কি মূল্যায়ন করছে তারও একটা প্রতিফলন তো পুরো ভোটে হবে। সেটা সরকারকে বুঝতে হবে। যেভাবে উৎসবের মেজাজে নির্বিঘ্নে, রক্তপাতহীন, ভয়হীনভাবে মানুষ বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছে, তারই কিন্তু একটা পুনরাবৃত্তি আমরা চাই কলকাতা এবং হাওড়ার পুরসভা নির্বাচনে। এখন অনুপ্রাণিত গৃহপালিত রাজীব সিনহার মতো আধিকারিক তো নেই নির্বাচন কমিশনের মাথায়, যিনি আছেন তিনি দায়িত্ব নিয়েও কাজ করবেন। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিজেপি যদি 170 টার্গেট করে যদি 155 পায়, এটাই জনতার ম্যান্ডেট, সেটাকে স্বীকার করতে হবে। অপোজিশন থাকবে, অপোজিশন মুক্ত যেন পুরো বোর্ড না হয়, তাতে বিজেপিরই ক্ষতি হবে। নতুন সরকার বুঝতে পারবে না যে রাজ্যের রাজধানীর মানুষ কিভাবে তাদের প্রথম 6-7 মাসের কাজের মূল্যায়ন করছে। বেশ, আজকের পর্ব আমরা এই পর্যন্তই রাখলাম। নীলাদ্রিদা, অম্বিকানন্দ মহারাজ, আপনাকে এবং অর্কদা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুচিন্তিত মতামত অন্যান্য এপিসোডের মতো আপনারা শেয়ার করবেন, আমরা নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে সেটা নিয়ে আমরা শো করব। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।